হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো একদিন ক্যাপ নিয়ে আবার চলে আসলাম আমরা এসএসসি ইম্পর্টেন্ট টপিক রিভিশন সিরিজের এপিসোড 6 নিয়ে। এবং আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে পর্যায় সারণী আবিষ্কারের ধারাক্রম এবং বিজ্ঞানীদের অবদান। সো আমরা কিন্তু সবাই জানি যে পর্যায় সারণী কিন্তু একদিনে আবিষ্কৃত হয় নাই। সো অনেকগুলো হচ্ছে পর্যায় আছে, যেমন সবার প্রথম হচ্ছে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কিছু তোমার হচ্ছে মাত্র কতগুলা 33টা মৌল নিয়ে একটা প্রাথমিক পর্যায় সারণী সম্পর্কে আইডিয়া দিয়েছেন। পরবর্তীতে আরও অনেক বিজ্ঞানী সেই আইডিয়াটা কিন্তু ইম্প্রোভাইজ করার পরে ফাইনালি এখন আমরা 118টা মৌলের যে পর্যায় সারণী সেটা কিন্তু দেখতে পাই। সো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফ্লোটা দেওয়া আছে যে কোন বিজ্ঞানী প্রথমে কোনটা আবিষ্কার করছে, তারপরে কোনটা আসছে। সো এইটা নিয়ে কিন্তু প্রতি বছরই এমসিকিউ এর প্রশ্ন আসে আর পোলাপান প্যারা খায়। তার কারণটা কি? অনেকজন বিজ্ঞানীর অনেক রকম মতবাদ আছে। যে কেউ বলছে যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী, কেউ বলছে পারমাণবিক ভর অনুযায়ী। আজকে ভিডিওতে খুব শর্টলি আমরা ডিসকাশন করব তোমার হচ্ছে ধারাক্রমটা, যে সবার প্রথমে কে আবিষ্কার করছে এবং সে কি বলছে। সো যাতে তোমাদের জন্য এই শর্টটা ভিডিও দেখে কিন্তু মনে রাখা খুবই সহজ হয় যে পর্যায় সারণীর ধারাক্রমটা। ঠিক আছে, সো দেরি না করে চলো আমরা শুরু করে দিচ্ছি। ফার্স্ট স্লাইডে আমরা জানি যে পর্যায় সারণীর পটভূমিতে সবার প্রথমে নামটা চলে আসে কার বলতো? বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। তিনি সর্বপ্রথম কত সালে বলতো? 1789 সালে তিনি হচ্ছে পর্যায় সারণীর যে কনসেপ্টটা প্রথমবারের মতো কিন্তু তুলে ধরেন। তিনি জাস্ট কি করছেন? তিনি জাস্ট দুইটা ভাগে ভাগ করছেন। কতগুলো ভাগে বলতো? জাস্ট দুইটা ভাগে। একটা ভাগ হচ্ছে ধাতু এবং অপরটা হচ্ছে কি বলতো? অধাতু। অর্থাৎ যখন তোমার কোনো বিজ্ঞানী তখন পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহকে কোনোভাবে বিন্যাস করে বা মনে রাখার কোনো সুন্দর নিয়ম আবিষ্কার করতে পারেন নাই, তখন কিন্তু বিজ্ঞানী ল্যাভোইসিয়ে সবার প্রথমে সমস্ত মৌলিক পদার্থসমূহকে ভাগ করছে মোটা দাগে দুইটা ভাগে। একটা হচ্ছে ধাতু এবং অপরটা হচ্ছে কি বলতো? অধাতু। ধাতু কাকে বলে বা অধাতু কাকে বলে সেটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে, সো নামটা মনে রাখতে হবে। এবং সে কি কাজটা করছে? সে হচ্ছে কি করছে বলতো? সমস্ত মৌলিক পদার্থকে জাস্ট দুইটা বড় ভাগে ভাগ করছে। একটা ভাগ হচ্ছে ধাতু এবং অপরটা কি বলতো? অধাতু। ঠিক আছে, সো ল্যাভোইসিয়েরটা গেল, ভালো কথা। আরেকটু ইম্প্রোভাইজ করা হয়েছে এবং এই কাজটা কি করছে? এই কাজটা করছে হচ্ছে বিজ্ঞানী ডোবে রাইনার। এবং কত সালে এই কাজটা করা হয়েছে বলতো? 1829 সালে তিনি কি কাজটা করছে? তিনি যেই কাজটা করছে সেটা হলো 3টা করে মৌলিক পদার্থ নিছে। ঠিক আছে, খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট জিনিসটা, যে 3টা করে মৌলিক পদার্থ নিছেন এবং তিনি বলছেন 3টা করে মৌলিক পদার্থ রয়েছে পর্যায় সারণীতে যারা কি একই রকমের ধর্ম প্রদর্শন করে। সো সেই যে 3টা মৌল নিছে না, সেই 3টা মৌলকে তিনি পারমাণবিক ভর অনুসারে মৌলকে সাজানো হয়েছে। এরপর তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। একে বলা হয় কি বলতো? বিজ্ঞানী ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। তুমি জিনিসটা বুঝতে পারতেছো? বেসিক্যালি জিনিসটা আমাদের একটু ইজি করে দিই। ঠিক আছে, সো মনে করো 3টা মৌল এ, বি এবং সি। এই 3টা কি বলতো? মৌলিক পদার্থ। সো যেহেতু মৌলিক পদার্থ, এদের কি আছে বলতো? এদের হচ্ছে একটা পারমাণবিক ভর আছে। সো সে এর পারমাণবিক ভর হচ্ছে তোমার মনে করো A1, এটার পারমাণবিক ভর হচ্ছে B1, এটার পারমাণবিক ভর হচ্ছে C1। সো তিনি কি বলছেন? এই ত্রয়ী সূত্র অনুসারে দ্বিতীয় মৌলটার ভর বা পারমাণবিক ভর অর্থাৎ B1 ইজ ইকুয়াল টু কি হবে বলতো? প্রথম মৌলের পারমাণবিক ভর এবং দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর এর যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। অর্থাৎ 1 এবং 2 এর ভরকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে কার ভর পাওয়া যাবে বলতো? এই বি অথবা সেকেন্ড মৌলটার ভরটা পাওয়া যাবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই সূত্রটার নাম কি? এই সূত্রটার নাম হচ্ছে কি বলতো? বিজ্ঞানী ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। সো সবার প্রথমে বিজ্ঞানী ডোবে রাইনার এই ত্রয়ী সূত্র অনুসারে 3টা মৌলকে, ঠিক আছে, 3টা মৌলকে কি মৌল বলতো? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ক্লোরিন, ব্রোমিন এবং কি বলতো? আয়োডিন। এদেরকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। ঠিক আছে, সো আমরা কিন্তু অলরেডি 2টা মতবাদ পড়ে ফেলছি। 2টা মতবাদ কি করছি বলতো? আমরা পড়ে ফেলছি। সবার প্রথমে কার্ডটা ছিল বলতো? বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। তিনি কিন্তু তোমার হচ্ছে সমস্ত মৌলকে মোটা দাগে 2টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ধাতু এবং অপরটা কি বলতো? অধাতু। ল্যাভোইসিয়ের পরে কি আসছে বলতো? বিজ্ঞানী ডোবে রাইনার। এবং ডোবে রাইনার কি বলতো? ত্রয়ী সূত্রের মাধ্যমে তিনি হচ্ছে ভাগ করছেন কি বলতো? যে 3টা করে যদি মৌল নেই আমরা, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, একটা এক্সাম্পল, এছাড়া আরও অনেকগুলো মৌলকে তিনি দেখাইছেন যে এদেরকে পারমাণবিক ভর অনুসারে যদি আমরা সাজাই তাহলে দেখতে পারবো কি প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর যোগ করার পর অর্ধেক করব এবং সেটা হচ্ছে দ্বিতীয় মৌলটার পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি হবে। ঠিক আছে, সো খুব ইজি জিনিস, আমরা রিভিশন দিয়ে ফেলতাম আমরা। তারপর হচ্ছে আমরা যাচ্ছি
আমাদের ল্যাভোইসিয়া শেষ, ডোবেরাইনার শেষ। এখন আমরা আসবো হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড, ঠিক আছে? বিজ্ঞানী নিউল্যান্ডের সূত্রটার নাম কি বলতো? নিউল্যান্ডের অষ্টক সূত্র। খেয়াল করো, আগেরটার নাম ছিল কি বলতো? ত্রয়ী সূত্র। 3টা মৌল নিয়ে কাজ কারবার ছিল। আর এখন আমরা আসছি নিউল্যান্ডের অষ্টক সূত্র। তার মানে কি? এখানে 8-এর কোনো একটা খেলা আছে, ওকে? সো 8-এর খেলাটা কি? সেটা হচ্ছে এখানে উল্লেখ করা আছে যে এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। খেয়াল করো, এইটা কিন্তু অনেকটাই তোমার হচ্ছে আগের যে ফর্মুলাটা ছিল ডোবেরাইনার তার মতো, ঠিক আছে? এক্স্যাক্টলি পারফেক্ট না, বাট তার মতোই কিন্তু। বেসিক্যালি এখানে কি বলছে? তখন পর্যন্ত আবিষ্কৃত সমস্ত মৌলকে যদি আমরা সাজাই, ঠিক আছে? মনে করে সাজাইলাম, মনে করো A1 ছিল একটা, A2 ছিল, A3 ছিল, A4 ছিল, A5 ছিল, A6 ছিল, A7 ছিল এবং A8 ছিল, ঠিক আছে? তো কি বলছে যে মৌল সমূহকে সাজাইলাম, সাজানোর পরে যদি তবে দেখা যাবে কি যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের সাথে মিলে যায়। তার অষ্টম মৌল বলতে কি? তুমি যদি A1 থেকে 8 ঘর পিছিয়ে যাও, কোথায় যাওয়া বলো তো? 1 2 3 4 5 6 7 8 ঘর পিছালে কোথায় আসবো বলো তো? A9-এ চলে আসবো। A2 থেকে 8 ঘর পিছালে কোথায় আসবো বলো তো? A10-এ আসবো। A3 থেকে 8 ঘর পিছালে কোথায় আসবো বলো তো? A11-এ আসবো। সো বলা হয়েছে এই মতবাদ অনুসারে যে এই মৌলটা আর এই মৌলটার ধর্ম, এই মৌলটা এবং এই মৌলটার ধর্ম, অথবা এই মৌলটা অথবা এই মৌলটার ধর্ম কি বলতো? মিলে যাবে। এবং এটাই কি বলতো? বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্র। তোমরা খেয়াল করো, এই মতবাদটা দেওয়া হয়েছিল 1874 সালে, 64 সালে সরি। সো তখন পর্যন্ত কিন্তু গ্রুপ কেমিস্ট্রি সেগুলো কিন্তু আবিষ্কৃত হয় নাই। গ্রুপ কেমিস্ট্রি বলতে কি? যে গ্রুপ 1-এর ধর্ম কি হয়, বা গ্রুপ 2-এর ধর্ম কি হয়, অথবা গ্রুপ 13 14 16 17 18-এর ক্ষেত্রে আমার কি বৈশিষ্ট্য দেখা যায়, সেগুলো কিন্তু তখন আবিষ্কৃত হয় না। বাট স্টিল তখনকার সময়ের জন্য কিন্তু নিউল্যান্ড একটা বলতে পারো একটা যুগান্তকারী আবিষ্কার করছিল এই অষ্টক সূত্র দেওয়ার মাধ্যমে। সো এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিফেরটা, ঠিক আছে? বিজ্ঞানী মেন্ডেলিফের মতবাদ 1869 সালে, 1869 সালে এই মতবাদটা দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিফ। তিনি বলছিলেন কি? তিনি বলছিলেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে কিন্তু এটা আসে, পরীক্ষার মধ্যে এইটা এবং পরের মতবাদটা কিন্তু তোমার সিকিউরের কতে আসে যে মেন্ডেলিফের পর্যায় সারণী সম্পর্কিত মতবাদটা লিখো, কতে চলে আসে, ঠিক আছে? সো এই ফর্মুলাটা আমরা বোল্ড করে এবং হলুদ কালার দিয়ে লিখে দিয়েছি, ঠিক আছে? সব মুখস্থ করতে হবে, একটু খেয়াল করো, মুখস্থ করা লাগবে না, বুঝতে পারলেই হবে, ওকে? মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি বলতো? এখানে কি কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে পারমাণবিক ভর, পারমাণবিক ভর। ইভেন খালি এই মতবাদ না, তুমি এখন পর্যন্ত যতগুলো মতবাদ নিয়ে কথা বলছি সবগুলো মতবাদেই কিন্তু পারমাণবিক ভর নিয়ে কথা বলা হয়েছে। কোনো জায়গায় পারমাণবিক সংখ্যা নিয়ে কথা বলা হয় নাই, কোনো জায়গাতেই পারমাণবিক সংখ্যা নিয়ে কথা বলা হয় না, ইনক্লুডিং দিস। খেয়াল করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? অ্যান্সারটা কি হবে? পারমাণবিক ভর। অনেকেই ভুল করে দেখায় ফেলবা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কোন মতবাদের ভিত্তি সেটা আমরা একটু পরেই পড়তে পারবো নেক্সট স্লাইডে, ঠিক আছে? সো তাহলে কি বলছে বিজ্ঞানী মেন্ডেলিফ? যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, ঠিক আছে? সো এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে আমরা গ্রুপ 1 থেকে গ্রুপ 2 এর দিকে যাবো, অথবা আরও তো জানা যাবো, তোমার ধর্মগুলো কী হবে বলো তো? তোমার পর্যায়ক্রমে চেঞ্জ হতে থাকবে এবং সেই ধর্মটা কী হয় বলো তো? পর্যায়ক্রমে আবর্তিত হতে থাকবে। তার কারণ কি? আমরা কি জানি যে গ্রুপ 1 এবং পর্যায়ে 2 এবং গ্রুপ 1 এবং পর্যায়ে 3 তাদের ধর্ম কি বলো তো? এক। কিন্তু আবার সেম পর্যায়ে যত ডান দিকে যাবো তত কী হবে বলো তো? তোমার ধর্মগুলো পর্যায়ক্রমে চেঞ্জ হতে থাকবে। কী কী ধর্ম চেঞ্জ হতে পারে? আকার চেঞ্জ হবে, তারপর তুমি কি বলো তো? তোমার আয়নীকরণ শক্তি চেঞ্জ হবে, ইলেকট্রন শক্তি চেঞ্জ হবে, তৈরিতাগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? সো এই কথাগুলো মূলত এখানে বলা হয়েছে যত তোমার কি বলো তো? তোমার পর্যায়ক্রমে আবর্তিত হবে। পর্যায়ক্রমে আবর্তিত হওয়া মানে কি? যে যত তুমি ডানে যাবা অথবা বামে যাবা তোমার ধর্মটা চেঞ্জ হবে, কিন্তু যখন আমি আবার ঘুরে আসবো বলতে কি? আমরা যখন সেম গ্রুপে ফিরে আসবো তখন কিন্তু ধর্মটা আবার মিলে যাবে। সো বেসিক্যালি এটাই হচ্ছে কি বলতো? পর্যায়বৃত্ত ধর্মাবলী, এর মেইন কনসেপ্ট যেটা সেটা, ঠিক আছে? সেখানে উল্লেখ করা আছে। সো এই সূত্র অনুসারে তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে, রিমেম্বার আমরা কত সালে কথা বলতেছি? আমরা কথা বলতেছি হচ্ছে 1869 সালে, 1869 সাল। এখন কোন সাল চলতেছে? 2025 শেষ হয়ে 26 শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো তাহলে খেয়াল করে এটা কিন্তু অনেক আগের, 150 বছরের আগে সময়ের কথা। তখন কিন্তু তোমার 63টা মৌল মাত্র আবিষ্কৃত হয়েছিল। সো তিনি কি করছেন? তখন পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলোকে 12টি সারি এবং 8টি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজান। অর্থাৎ কি বলতো? 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজান। সো কি দেখা গেছে? একই কলাম বরাবর মৌলসমূহের ধর্ম একই রকম হয়ে থাকে এবং একই সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে থাকে। সো এই ছকে নাম দেওয়া হয় কি বলতো? পর্যায় সারণী।
মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষার মধ্যে এমসিকিউ চলে আসে একটা এমসিকিউ চলে আসে যে মেন্ডেলিফের আবিষ্কৃত পর্যায় সারণীতে কতগুলো মৌল ছিল, অ্যান্সার কতগুলো হবে 63টা। এবং সেকেন্ডটা আসে সেটা হচ্ছে মেন্ডেলিফের আবিষ্কৃত পর্যায় সারণীতে কতগুলো সারি অথবা কতগুলো কলাম ছিল। ঠিক আছে, আমরা কিন্তু অ্যান্সারটা জেনে গেছি যে 12টি সারি এবং 8টি খাড়া কলাম। সারি মানে কি মনে করে দিচ্ছি যে এটা হচ্ছে খাড়া কলাম। ঠিক আছে, এরকম খাড়া কলাম কতগুলো বলো তো 8টা, এরকম 8টা খাড়া কলাম এবং এরকম তোমার 12টি কি বলো তো 12টি হচ্ছে আমাদের সারি আছে। ঠিক আছে, এবং আমরা কি জানি বর্তমানে আবিষ্কৃত যে পর্যায় সারণীতে সেটার মধ্যে কিন্তু এরকম খাড়া কলাম আছে 18টা এবং পর্যায় আছে বা সারি আছে কতগুলো বলো তো, সারি বা পর্যায় আছে 7টা করে। ঠিক আছে, এটা কিন্তু অনেক পার্থক্য আছে আমাদের যে মেন্ডেলিফের পর্যায় সারণী এবং বর্তমানে যে আধুনিক পর্যায় সারণী সেটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ঠিক আছে, সো মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি, সো এখানে কিন্তু অনেকগুলো ত্রুটি আছে, সেগুলো আমরা একটু পড়াশোনা করব। ফর এক্সাম্পল এইখানে দেখা গেছে কি বলতো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর 40, আর্গনের পারমাণবিক ভর 40 আমাদের লিখে দেখাচ্ছে। ঠিক আছে, আর্গন হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা 18 এবং পারমাণবিক ভর 40 সমৃদ্ধ একটা মৌল। এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39, পটাশিয়াম হচ্ছে এইখানে 19 এবং এইখানে হচ্ছে 39। ঠিক আছে, এখানে কি বলতো 39। সো ইউজুয়ালি কি হওয়ার কথা, আমরা হচ্ছে মেন্ডেলিফের সারণীতে কি করতেছি বলতো, পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাচ্ছি। তাহলে কি হওয়ার কথা, আগে পটাশিয়াম, খেয়াল করো এর ভর হচ্ছে 39 আর এর ভর হচ্ছে 40, তাহলে কি হওয়ার কথা, তাহলে এই সারণী অনুসারে পটাশিয়ামের পরে হচ্ছে আর্গনের থাকার কথা। ঠিক আছে, কিন্তু দেখা গেছে যে যখন মেন্ডেলিফ সারণীতে বানাইছেন তখন দেখা গেছে যে আগে আর্গন বসতেছে পরে হচ্ছে পটাশিয়াম বসতেছে, আগে আর্গন বসতেছে তারপর কি বলতো পটাশিয়াম বসতেছে। তোমাকে অনেকে কিছু মনে হতে পারে আমি হচ্ছে ইচ্ছা মতো বসাই দিতে পারতাম, যে আমি যদি আর্গনকে বসাইতাম পটাশিয়াম পরে বসাইতাম কোনো সমস্যা হইতো কিনা। ইয়েস, এক্স্যাক্টলি সমস্যা হইতো। সমস্যা কেন হইতো বলতো, আর্গন হচ্ছে আমরা জানি বর্তমানে আমরা কোথায় স্থান দিচ্ছি বলতো, গ্রুপ 18তে বা নোবেল গ্যাস। আর পটাশিয়াম কি, পটাশিয়াম হচ্ছে একটা ধাতু। সো তুমি ধাতুর সাথে একটা নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান ইচ্ছে মতো উল্টাপাল্টা করে দিলে কিন্তু হবে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কিন্তু কেবলমাত্র ভিত্তি কিন্তু পারমাণবিক ভর ছিল না, আরেকটা ভিত্তি কি ছিল যে এদের ধর্মসমূহ কি হবে বলতো, পর্যায়ক্রমে আবর্তিত হবে। ধর্মসমূহ কি হবে বলতো, পর্যায়ক্রমে আবর্তিত হবে। সো তুমি হচ্ছে হিলিয়াম নিয়ন উপরে লিখছো, তারপর তুমি পটাশিয়াম বসাই দিছো ইচ্ছা মতো, তারপর তোমার কি বলতো লিথিয়াম সোডিয়ামের পরে তোমার হচ্ছে পটাশিয়ামের জায়গায় আগুন বসাই দিছো। সো বসালে কিন্তু র্যান্ডমলি বসালে কিন্তু হবে না। সো এটা কিন্তু হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীর একটা ত্রুটি ছিল, মেন্ডেলিফের পর্যায় সারণীতে একটা ত্রুটি ছিল। এখন এই ত্রুটিটা সলভ করা লাগবে, রাইট? সো সেই ত্রুটিটা সলভ করার জন্যই চলে আসে কে বলতো, বিজ্ঞানী মোসলে। এবং কত সালে বলতো, 1913 সালে। 1913 সালে চলে আসছে কে বলতো, বিজ্ঞানী মোসলে। তিনি হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটা দেন এবং সেই সূত্র অনুসারে খেয়াল করো মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট এইটা। সিকিউর কতে এই প্রশ্নটা চলে আসে যে বিজ্ঞানী মোসলের পর্যায় সারণীর ভিত্তি কি ছিল। ঠিক আছে, এবং তোমার হচ্ছে বিজ্ঞানী একটা কি ছিল তোমার বলতো, তোমার হচ্ছে ছিল মেন্ডেলিফ। ঠিক আছে, সো বিজ্ঞানী হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি কি ছিল, পারমাণবিক ভর, এবং মোসলের ভিত্তি ছিল কি বলতো, পারমাণবিক সংখ্যা। সো সেই অনুযায়ী কি বলতো, তোমার হচ্ছে পর্যায়ক্রমে আবর্তিত হয়ে থাকে। তো সাফল্যটা কি বলতো, আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে পটাশিয়াম কত নাম্বার বলতো, পটাশিয়াম হচ্ছে পর্যায় সারণী 19 নাম্বার এবং তোমার আর্গন হচ্ছে তোমার পর্যায় সারণীর পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 এবং ভর হচ্ছে 40 এবং এর ভর কত বলতো 39। সো আমরা দেখতে পাচ্ছিলাম যদি আমি সেখানে তোমার হচ্ছে মেন্ডেলিফের সারণী ইউজ করতাম আমরা, মেন্ডেলিফের সূত্র ইউজ করতাম, তাহলে কি হতো বলতো, তোমার হচ্ছে পটাশিয়ামটা আগে এবং আর্গনটা পরে বসার কথা। বাট আমি যদি হচ্ছে এখানে পারমাণবিক সংখ্যা ইউজ করি তাহলে কি দেখতে পারি বলতো, তোমার অর্ডারটা কিন্তু খুব সুন্দরভাবে রিস্টোর চলে হয়ে যাচ্ছে। আগে আর্গন বসবে, তারপর কি বসবে বলতো, পটাশিয়াম বসবে। সো এটা কিন্তু কোনো সমস্যা নাই। সো এটা কি ছিল বলতো, বিজ্ঞানী মোসলের পর্যায় সারণীর সাফল্য। সো দ্যাটস ইট, আমরা কিন্তু অলরেডি রিভিশন দিয়ে ফেললাম যে সবগুলা পর্যায় সারণী নোটেবল যেগুলো তোমার ছিল শুরু করতে থেকে বলতো বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে, তারপর চলে আসি ডোবেরাইনার থেকে নিউল্যান্ড থেকে মোসলে এবং মেন্ডেলিফ, তারপর হচ্ছে কি মোসলে। সো দ্যাটস ইট। সো তোমাদের নেক্সট ক্লাস চলে আসতেছে খুব শীঘ্রই। সো তোমাদের ক্লাসে কেমন লাগবে জানিয়ে দাও এবং নেক্সটে কোন টপিকের উপর তোমাদের হচ্ছে বেশি করে ক্লাসটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে আমাকে ভুলবা না। সো ধন্যবাদ, থ্যাংক ইউ।